গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আজ রয়েছে এই ৪র্থ পর্ব। বাষ্পেন্দ্র ভরার কণ্ঠস্বর গম গম করে উঠল। তাহলে আমরা এবার মিটিং শুরু করতে পারি। করাই তো উচিত। নির্মল ঘড়ি দেখল 6:30 বাজে। অলরেডি আমরা আধ ঘন্টা লেট। আমি এজেন্ডা পড়ছি, প্লিজ সাইলেন্স। সমিতির ঘর আজ কানায় কানায় পূর্ণ। চেয়ার টুল বেঞ্চিতে স্থান সংকুলান হচ্ছে না। কিছুটা ঠাসাঠাসি করে বসেছে অনেকে। গ্রুপের মোট সদস্য সংখ্যা ২৬। আজ ২৩ জন উপস্থিত। শুভেন্দুদের বয়সী মেম্বার মাত্র ৭-৮ জন। বাকিরা বেশিরভাগই তরুণের দল। মহিলাও আছে জনাচারেক, বাষ্পেন্দ্র স্ত্রী সমেত। এতক্ষণ ভারী ভারী চা পান চলছিল, সঙ্গে অল্প বিস্তর অসংলগ্ন আড্ডা। বাষ্পেন্দ্র ঘোষণায় ঘর এক লহমায় গুঞ্জনহীন। টেবিল থেকে সমিতির একটা প্যাড হাতে তুলল বাষ্পেন্দ্র। আমাদের প্রথম এজেন্ডা সমিতির আগামী নাটক। ২ সদস্যদের আচরণবিধি সম্পর্কে আলোচনা। ৩ বিবিধ। প্রথমটা দিয়ে সভা শুরু হোক। প্রণবী শুভেন্দুর পাশের চেয়ারে হাতের ভারে সিগারেট নিভিয়ে সে উঠে দাঁড়ালো। আমি কি প্রথমে বলতে পারি? বলো। প্রণবেশ ২ পকেটে হাত ঢুকালো। কয়েক সেকেন্ড চুপ, বক্তব্য সাজিয়ে নিচ্ছে মনে মনে। তারপর বলল, আলোচনার গোড়াতেই একটা কথা বলে নিতে চাই। আমাদের গ্রুপের বয়স ২২ বছর পার হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা নামিয়েছি ১৬টা প্রোডাকশন। প্রথম দিকে ১৪-১৫টা বছর আমাদের দল খুব টালমাটাল অবস্থায় ভেতর দিয়ে গেছে। তবু আমরা ভেঙে পড়িনি। উইথ নিউ জিল আমরা পরপর নাটক নামিয়ে গিয়েছি, ওই কঠিন সময়েও। গত কয়েক বছরে আমাদের দলে কিছু গুণগত পরিবর্তন হয়েছে। এতদিন পর আমরা ক্রমশ কয়েকটা নাটক মঞ্চস্থ করেছি, যেগুলো দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে। পরপর ৩টে নাটক সাকসেসফুল। এমন দল পশ্চিমবঙ্গে কটা আছে হাতে গুনে বলা যায়। এই ৩টে নাটক আমাদের অনেক কিছু দিয়েছে। সমিত এখন সমস্ত বাংলা ভাষাভাষীদের কাছে এক অতি পরিচিত নাম। যার সুযোগ্য নেতৃত্বে সমিত আজ এইখানে পৌঁছেছে। দলের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে তাকে অভিনন্দন না জানালে সেটা অন্যায় করা হবে। নির্মল উসখুস করে উঠল, প্রণবেশ, কাজের কথা এসো। বাষ্পেন্দ্র হেলান দিয়ে বসেছিল, চোখ বুজে নড়েচড়ে উঠল। মৃদু ধমকে সুরে বলল, প্রণবেশ, আমাদের গ্রুপে ব্যক্তি পূজার কোনো স্থান নেই। তুমি জানো, আমাদের প্রতিটি সাফল্যই দলের। নো ইন্ডিভিজুয়াল শ্যাল গেট ইটস ক্রেডিট। এটাই আমাদের ঘোষিত নীতি। প্রণবেশ সহাস্যে বলল, ওকে ওকে, কাজের কথায় আসি। আমাদের লাস্ট যে ৩টে প্রোডাকশন সাকসেসফুল হয়েছে, সেগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কি দেখতে পাবো? আমরা বর্তমান দর্শকদের রুচিটা মোটামুটি ধরে ফেলেছি। আমাদের ফর্মও দর্শকরা পছন্দ করছে, কন্টেন্টও। এবং দর্শকদের রুচি বিকৃতি না ঘটিয়ে এটা করা সম্ভব হয়েছে। বলা যেতে পারে সাধারণ দর্শকের রুচিবোধকে আমরা আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। টু কিপ আপ দিস টেম্পো আমি এবার দলকে একটু অন্যভাবে ভাবনা করতে বলছি। তোমরা কি কেউ দীনেন সেনগুপ্তর রংমশাল উপন্যাসটা পড়েছ? দলের নবীন সদস্য বিশাখা শেষ প্রযোজনায় কিছুদিন আগে সমিতি এসেছে। কোন থেকে সে বলে উঠল, আমি পড়েছি, হালকা উপন্যাস। হ্যাঁ, তেমন গভীর নয়, তবে বেশ একটা মজা আছে। বর্তমান সমাজটাকে একটু তীর্যকভাবে দেখার চেষ্টা করা হয়েছে। কনটেক্সটটা সোশ্যাল, তার মধ্যেই। তা ঠিক, উপন্যাসের যে নায়ক সে সব জায়গায় রিজেক্টেড হচ্ছে, তবে নর্মালভাবে নয়। এমনকি তার প্রেমিকা, সে তাকে মুখে প্রত্যাখ্যান করছে না, অথচ অন্য একজনকে বিয়ে করার দিন তাকে রেজিস্ট্রি অফিসে সাক্ষী থাকার জন্য রিকোয়েস্ট করেছে। আইডিয়াটা একটু নতুন, তবে দাঁড়ায়নি। মাঝে মাঝে কেমন ছ্যাবলামি বলে মনে হয়। আমরা তো শুধু উপন্যাসের নির্যাসটুকু নেব।
বাসবৃন্দ নাট্যরূপ দেবে, ও তো মোটামুটি ঘষে মেজে ঠিকই করে নেবে। যেখানে যেখানে 4 জানার স্কোপ আছে আনবে। দরকার হলে এনটাও একটু টুইস্ট করে দিতে পারবে বাসবেন্দ্র। আই মিন, ওই উপন্যাসটাকে ধরেই আমি পরে প্রোডাকশনটা নামানোর কথা ভাবছিলাম। আইডিয়াটা কি খুব খারাপ? বাসবৃন্দ সোজা হয়ে বসল। আমি উপন্যাসটি পড়েছি। ওতে উত্তম ড্রামার প্রচুর মাল মশলা আছে। কোন নাটক দর্শকরা নেবে এটা আগে থেকে বলা মুশকিল। তবু মনে হয় রং মশলার বক্স পাওয়ার সম্ভাবনাই হাই। প্রণবেশের কথার সময় টুকটাক বাক্য বিনিময় চলছিল ঘরে আনাচে কানাচে। বাসবেন্দ্র বক্তব্য রাখার পর আবার হিরণময় নীরবতা। যেন প্রণবেশের ইচ্ছেটাই কর্তৃত্বের সিলমোহর পড়ে গেছে। এমনই বোধহয় চারিয়ে গেছে সদস্যদের মধ্যে। তরুণ সদস্য দৈপায়ন হঠাৎ বলে উঠল, তাহলে তো কাজ শুরু করে দেওয়াই যায়। বাসবদা, ড্রামাটাইজেশনটা শুরু করে দিন। একটা ডেট ফিক্স করে সকলকে সেটা পড়ে শোনান। বাসবেন্দ্র বলল, দাঁড়াও, তাড়াহুড়া কিসের? সকলের মতামতটা শুনেই আলোচনা হোক। ত্রিরঞ্জন তড়াক করে লাফিয়ে উঠল, আর আলোচনার কি আছে? এ তো সেটেলডই হয়ে গেল। বাসবদা যখন বলছেন গল্পটার প্রসপেক্ট আছে, তখন নিশ্চয়ই আছে। শুভেন্দু হতভাগ চোখে সকলকে দেখছিল, আর চুপ থাকতে পারল না। বলে ফেলল, কিন্তু একটা কথা তো ভাববারই আছেই। সমিতির লং টার্ম ট্র্যাডিশন অরিজিনাল প্লে মঞ্চস্থ করা, বড়জো 2-4টে অনুবাদ। টু বি এক্স্যাক্ট 4টে অনুবাদ আমরা স্টেজ করেছি। বাট নেভার 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 বিফোর একটা উপন্যাসকে আমরা। বাসবেন্দ্র মৃদুস্বরে বলল, উপন্যাস মঞ্চস্থ করায় কি কোনো ক্ষতি আছে সাহেব? নির্মল বলে উঠল, লাভ ক্ষতি তো ব্যবসার কথাও বাসবেন্দ্র। উপন্যাসে আমার কোনো ছুতমার্গ নেই। টলস্টয়, রবীন্দ্রনাথ, অদ্বৈত মল্ল বর্মন অনেক নাম আছে লিস্টে। অ্যান্ড দোজ আর সাকসেসফুল প্লে। আমাদের যুদ্ধযাত্রা বা অচিনপুরীর চেয়েও অনেক বেশি মঞ্চ সফল। কিন্তু যে উপন্যাসটা করার কথা উঠেছে সেটা কি ওই স্তরে পড়ে? বরং আমি একটা অল্টারনেট প্রপোজাল দিতে পারি। সাহেব দারিও 4 একটা নাটক অনেকটা ট্রান্সলেট করে ফেলেছে, তুমি বোধহয় জানো। ওয়াই ক্যান্ট উই প্রসিড উইথ দ্যাট ওয়ান? 4 নাটক আমরা আগে করিনি, এটাও একটা স্বাদ বদলানো হবে। প্লাস 4 স্যাটার বর্তমান দিনে অনেক বেশি প্রাসঙ্গিক, অন্তত আমাদের দেশে। হাসি মজা গান মিলিয়ে নাটক জমে যেতে পারে হয়তো। বাসবৃন্দ সিগারেট ধরালো। কিন্তু দর্শকরা এখন যখন সমিতির নাটক দেখতে আসে, তখন একটা বিশেষ প্রত্যাশা নিয়ে আসে। সেটা তো ফুলফিল করতে পারবো না। সঙ্গে সঙ্গে প্রণবেশও বলে উঠেছে, সুতরাং আমাদের ওই এক্সপেরিমেন্টেশনে না যাওয়াই ভালো। স্ট্রেঞ্জ, এখন সমিতির কোমরে জোর হয়েছে। এখনই তো পরীক্ষা নিরীক্ষা চালানোর সময়। আমরা স্টেট থেকে গ্র্যান্ট পেয়েছি, সেন্ট্রাল থেকে গ্র্যান্ট পেয়েছি, ওয়ার্কশপ চালাচ্ছি, সেমিনার করছি। নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের কাছে নতুন থট এক্সপেক্ট করে। সেখানে আমরা আবার ট্র্যাডিশনাল সোশ্যাল স্টোরিতে ফিরে যাব? আই বেগ টু ডিফার। বাসবেন্দ্র, তুমি আমার নোট অফ ডিসেন্ট লিখে রাখো। কে যেন চাপাসরে মন্তব্য ছুড়ল, ওভাবে কি সাহেবদাকে প্রমোট করা যাবে? কে কে বলল কথাটা? ঘরে কবরখানা নৈশব্দ। নির্মল তেতো হেসে বলল, যে কথাটা উচ্চারণ করলো তার জেনে রাখা উচিত আমাদের দলে মতামত প্রকাশের স্বাধীনতা আছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে সে স্বচ্ছন্দে তার বক্তব্য রাখতে পারে। এবারও কোনো উত্তর নেই। নির্মল হা হা হেসে উঠল। হাসতে হাসতে বলল, বাসবেন্দ্র, আমাদের গ্রুপ কি ভেড়ায় ভরে গেল? উইথড্র উইথড্র। সুজিত চেঁচিয়ে উঠেছে, আপনার কোনো রাইট নেই আমাদের ইনসাল্ট করার। আরও 2-3টে দিক থেকে উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। ভাষা খুব শ্রুতিসুখর নয়, মন্তব্যগুলো রীতিমতো হৃদয় বিদারক। মধ্যে অভিমত একটাই, নির্মলকে ক্ষমা চাইতেই হবে। নির্মল এতটুকু নুইতে রাজি নয়। সে চেঁচামেচিকে আমলই দিচ্ছে না। হট্টগোল ক্রমশ চড়ছিল।
বাষ্পেন্দ্র মন্ত্র বলে সকলকে শান্ত করে ফেলল। গমগমে গলায় বলল, নির্মল তো এক্সাইটেড হতেই পারে। সাহেবের সম্পর্কে ওরকম সুইমিং রিমার্ক করা মোটেই ঠিক হয়নি। সাহেব আমাদের কতদিনের পুরনো কমরেড, কতকাল আমরা এক পথে হাঁটছি। সাহেবের তিনটে অনুবাদ তো আমরাও করেওছি। সেগুলো হয়তো তখন চলেনি, কিন্তু তা বলে তো সাহেব খাটো হয়ে যায় না। হয়তো এবার না করলাম, নেক্সট বারই আমরা সাহেবের লেখা কিছু একটা নিয়ে। নির্মল বাঁকা চোখে তাকালো। তার মানে অন্য কোনো নাটক হবে না? এটা আগে থেকে স্থির হয়ে গেছে। শান্ত হও, শান্ত হও। বাষ্পেন্দ্র হাত তুলল। তুমি না এইমাত্র বললে আমাদের গ্রুপে ডেমোক্রেসি চলে? আমিও জানি আমাদের দলের মতো ডেমোক্রেসি কোনো গ্রুপে নেই। তো? নির্মলের ভ্রু জড়ো হলো। ডেমোক্রেসি ঠিক করুক কোন প্রোডাকশনটা হবে, সদস্যরা ভোট দিয়ে চয়েস জানাক। শুভেন্দু ভেতরে ভেতরে এরকমই একটা প্রস্তাব আজ করছিল। এই মুহূর্তে বাষ্পেন্দ্রকে দেখে মনে মনে পীড়িতও হচ্ছিল খুব। কত কাছের মানুষ কত সহজে অচেনা হয়ে যায়। আহত ভাবটা লুকোতে পারল না শুভেন্দু। তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি বলছো তার মানে জানো বাষ্পেন্দ্র ভোট দিয়ে নাটক সিলেকশন করবে? দোষের কি আছে? মেজরিটির মতো গ্রাহ্যই হওয়া উচিত। আমরা বেশি দিন আছি বলে আমাদের ইচ্ছে জোর করে কারোর উপর চাপিয়ে দিতে পারি না। শুভেন্দু অস্ফুট বলল, আমাদের এতদিনের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা, এত কাণ্ড করে গাড়োতলা নাট্য আন্দোলন সব মিথ্যে। সত্যি শুধু ভোট, এবং সেই ভোট যেটা আগে থেকে ম্যানিপুলেট করা আছে। নির্মল শ্লেষের সুরে বলল, চমৎকার। আবার বলি অরঙ্গজেব, চমৎকার। মুখ সামলে নির্মল। বাষ্পেন্দ্র দুম করে গলা চড়ালো, তুমি কিন্তু আমায় ইনসাল্ট করছো। আমি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলাতে পারছি। গ্রুপের সকলের চিন্তা ভাবনা আমার সঙ্গে মিলছে, এটা আমার দোষ? নাটকের জন্য তোমাদের চেয়ে আমি কম মুভমেন্ট করেছি? তোমাদের চিন্তা ভাবনা এখনই একই জায়গা ঘুরপাক খাচ্ছে, অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ আর সাসপেক্টিং ইউর ওল্ড কমরেড। বটেই তো। নির্মলের ঠোঁটে শানিত ব্যঙ্গ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলাবে বাষ্পেন্দ্র? গ্রুপটাকে প্রফেশনাল বোর্ড করে ফেলবে? এগেইন অ্যান ইনসাল্টিং কমেন্ট। তুমি জানো প্রফেশনাল বোর্ডে কত বড় বড় ব্যক্তিরা কাজ করে গেছেন, এবং তুমিও জানো আমি তাদের ইনসাল্ট করছি না। আই ডু রেসপেক্ট দেম, কিন্তু আমাদের পথ আলাদা। এন্টারটেনমেন্টকে তারা এক চোখে দেখেছেন, আমরা আরেক চোখে। আমাদের একটা ইজম ছিল, আমরা নাটকের মধ্য দিয়ে কোথাও একটা পৌঁছতে চেয়েছিলাম। সেই গোলটা বক্স অফিস নয়। আমাদের নিজস্ব কিছু বলার আছে, সেটা দর্শকদের সামনে তুলে ধরার আছে। মানে আর কি, মুক্তাঙ্গন যোগেশ মাইম কিংবা বয়েজ জোন হলের কাউন্টারে বসে বসে মাছি তাড়ানো, তাই তো? সুজিত টুকুস টিপ্পনি কেটে উঠল, তখন বছরে কটা কলস করতে নির্মলদা? ব্যাটালিয়ন একেবারে ফিট। এবার মেজরিটি যদি পতির কলে সতী চায় তাই করবে তো বাষ্পেন্দ্র। নির্মলে গলাও চড়ে গেছে। আবার গোলমাল শুরু হয়ে গেল। একসঙ্গে অনেকে উঠে এসেছে বাষ্পেন্দ্র টেবিলের সামনে, চেঁচাচ্ছে উত্তেজিত মুখে। বাষ্পেন্দ্র মুখ লাল, চোয়ালে চোয়াল ঘষে চুপ করতে বলছে সকলকে। তার মুখ দেখে কিন্তু স্পষ্ট বোঝা যায় এই মুহূর্তে সভাটা যে নিয়ন্ত্রণহীন, এটাই তার অভিপ্রেত ছিল। নির্মল ব্যাগ কাঁধে উঠে দাঁড়িয়েছে, তার দৃষ্টিতে আগুন। ফুটন্ত গলায় বলল, বাষ্পেন্দ্র চলি তাহলে। তুমি তোমার নিজস্ব বাহিনী নিয়ে গ্রুপ চালাও। শুভেন্দু কি করবে ভেবে পাচ্ছিল না। মস্তিষ্কের একটি কোষও যেন কাজ করছে না এখন। এই তার নাট্যজগৎ, তার ত্রিভুবন। এর জন্য সে ঘর সংসার চাকরি সব উপেক্ষা করেছে, ঢেলে দিয়েছে সমস্ত উদ্যম। নির্মলের ডাকে হুঁশ ফিরল। ঘর ছাড়ার আগে নির্মল সামনে এসে কাঁধে হাত রেখেছে। কি সাহেব, তুমি কি এখনো বসে থাকবে? সম্মোহিতের মতো উঠে পড়ল শুভেন্দু। বেরিয়ে রাস্তাতেও পৌঁছয়নি।
মেয়েলি ডাকে ঘুরে তাকিয়েছে। তাপসী, বাসবেন্দ্র স্ত্রী। অন্যান্য মিটিংয়ে কিছু না কিছু বলে তাপসী, আজ সারাক্ষণ চুপ করেছিল। নির্মল গোমরা মুখে বলল, তোমার আবার কি দরকার পড়লো আমাদের? তোমরা কি সত্যি সত্যি চলে যাচ্ছ নির্মলদা? নয়তো কি ঘাড় ধাক্কা দেওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল? ফর্সা মধ্যবয়স্ক তাপসীর মুখমণ্ডলের ছায়া অনুচ্চ স্বরে বলল, তোমরা কিছু বেঠিক বলনি। আমাদের আগের নাটক কটা তাও যুক্তিবুদ্ধির ভেতরে ছিল, সামান্য হলেও তাতে মেসেজ ছিল কোনো। কিন্তু দিস ইজ টু মাচ। ওই রংমশাল উপন্যাস আমি পড়েছি, নেহাতি বাজার চলতে নোভেল, ট্র্যাশ। সমিতকে নিয়ে অলরেডি কানাকানি শুরু হয়ে গেছে। রংমশাল নামালে অনেকেই ছিছি করবে। কিন্তু প্রবলেমটা কি হয়েছে জানো? বাসবেন্দ্র মাথায় ঢুকে গেছে গ্রুপটাকে আরও বড় করতে হবে। একটা বিশাল ছাতার মতো প্রতিষ্ঠান হবে সমিত। ভালোই তো, তোমরা ছাতার নিচে রইলে। ঠাট্টা করছো? স্ট্রিট লাইটের আলো কৌণিকভাবে ছুঁয়ে যাচ্ছে তাপসীকে। তার মুখের কিছুটা আলোয়, কিছুটা অন্ধকারে। আর একটু এগিয়ে এলো তাপসী, ছোট্ট শ্বাস করে ফেলে বলল, বাসবেন্দ্রকে আমি অনেক বুঝিয়েছি নির্মলদা। আদর্শের সঙ্গে আপোষ মানুষকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। আলটিমেটলি যেখানে পৌঁছানো যায় সেটা তার ডিসিশন ছিল না। কথাগুলো তো তুমি ঘরেই বলতে পারতে। লোক হাসাতে ভালো লাগে না। তাহলে এখনই বা বলতে গেলে কেন? এলাম। আমি তো শুধু বাসবেন্দ্রের বউ নই, আমি তো তাপসীও। যে তাপসী সমিথের জন্ম মুহূর্ত থেকে সঙ্গে সঙ্গে আছে। অ্যাক্টিং ট্যাক্টিং হয়তো তেমন করিনি, তোমাদের টুল চেয়ার তো এগিয়ে দিয়েছি, হেসে ভালোবেসে, মন থেকে। আজ গ্রুপের প্রত্যঙ্গ খসে গেলে আমার কষ্ট হবে না? তাপসী শুভেন্দুর চোখে চোখ রাখল। তোমরা বোধহয় ঠিকই করেছো সাহেবদা। একটাই শুধু রিকোয়েস্ট, বসে যেও না। তাপসী ফিরে যাচ্ছে শিথিল অন্যমনস্ক পায়ে, মলিন আবছায়া মারিয়ে। একটুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল দরজায়, ঢুকে গেল। নির্মল শুভেন্দু হাঁটা শুরু করেছে। খানিকটা গিয়ে নির্মল ঝেঁঝে উঠল, ন্যাকামোটা দেখলে? শুভেন্দু বলল, ন্যাকামি বলছো কেন? তাপসী তো সত্যি নিজের ফিলিংটা জানিয়ে গেল। ডোন্ট টক রাবিশ। তুমি বিশ্বাস করতে বলো তাপসী জানতো না আজ এই সাজানো নাটকটা অভিনীত হবে, যার লাস্ট সিন আমাদের এক্সিট। তাপসী জাস্ট বাসবেন্দ্র হয়ে আমাদের প্যাসিফাই করতে এসেছিল। বাসবেন্দ্রই শেখানো পড়ানো কথা। নাও তো হতে পারে। কেন তাপসীকে আমরা অবিশ্বাস করব? তুমি আর বদলালে না সাহেব। সব কিছু সাদা চোখে দেখা এবার ছাড়ো। আজকের টোটাল প্যান্ডেমোনিয়াটার কারণ আজ কিছু আন্দাজ করতে পেরেছ? হ্যাঁ, ওরা ফোন নাটকটা করতে চায় না, ওরা কমার্শিয়াল হয়ে গেছে। কাজকলা বুঝেছ? নির্মল জোরে জোরে মাথা নাড়ল। ওটাকে ইস্যু করেছিল বটে, কিন্তু ওটাই মেনে নয়। সেকেন্ড এজেন্ডাটা কী ছিল মনে আছে? সদস্যদের আচরণবিধি পর্যালোচনা। ওটা আমি জোর করে ঢুকিয়েছিলাম বাসবেন্দ্র ইচ্ছের বিরুদ্ধে। বাসবেন্দ্র ভালো মতো জানে ওই প্রসঙ্গটা উঠলে নিজেকেই ও ডিফেন্ড করার জায়গা থাকবে না। ইয়াং ছেলেমেয়েগুলো টিভিতে চান্স পাওয়ার জন্য সারাক্ষণ স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করছে, রিহার্সাল স্কিপ করে যাচ্ছে। বাসবেন্দ্র ওদের কিচ্ছুটি বলতে পারে না। কোন মুখে অ্যাজেন্ডামটা তুলবে বাসবেন্দ্র? শুভেন্দু শুকনো হাসল। এখন আমরা আউট হয়ে গেলাম, সবাই এখন মুক্ত বিহঙ্গ। সবচেয়ে বড় আয়রনিটা দেখলে? যে বাসবেন্দ্র একদিন ভোটের রাজনীতিতে বিশ্বাস করতো না, সে এখন নিজের দলে ভোট চালু করতে চায়। শুভেন্দু বিড়বিড় করে বলল, দোষটা হয়তো আমাদেরই। একটু একটু করে ক্ষমতা বাড়ছিল বাসবেন্দ্র। যেখানে ছুটতে হোক, যাকে মিট করতে হোক, বাসবেন্দ্র আছে। দেখেও তো আমরা চোখ বুজে থেকেছি। আমরা নিজেরা কিছু করিনি, ভেবেছি বেশিটাই যখনও পোহাচ্ছে, নয়তো ক্ষমতাও বেশি ভোগ করুক। কিন্তু ও যে একদিন গোটা দলটাকে ম্যানুভার করে পুরো ওয়ান ম্যানস টিম বানিয়ে ফেলবে, এটা ভাবতে পারিনি। ভাবা উচিত ছিল।
আমি তো কতবারই ভোকাল হতে চেয়েছি, তুমি আমায় চুপ করে দিয়েছ। নির্মল দাঁতে দাঁত ঘষল। পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউটলি। ও এখন স্বচ্ছন্দে অটোক্রেসিটা ডেমোক্রেসির মোড়কে মুড়ে লোকসম্মুখে তুলে ধরবে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে দুজনে। ট্রাম রাস্তা পেরিয়ে গলি, গলি পেরিয়ে রাজপথ, আবার গলি, আবার ট্রাম রাস্তা। পার হয়ে যাচ্ছে ভিড়, পথের আলো কমছে, বাড়ছে, কমছে। বৈশাখী সন্ধ্যা রাতের দিকে গড়িয়ে চলল। টের পাচ্ছে না দুই বন্ধু, হাঁটছে। এখন বড় নিঃশব্দ এই পথ চলা। শুভেন্দু বুকে একটা চাপ অনুভব করছিল, মস্তিষ্ক আবার অবশ ক্রমশ। আজ হোক কাল হোক, নন্দিতা তো জানবেই, কি বলবে। নাটক থেকেও ভলেন্টারি রিটায়ারমেন্টে হয়ে গেল। উফ, কি সুতীক্ষ্ণ পরিহাস সহ্য করতে হবে শুভেন্দুকে। নিজের আয়নাতেই বা কোন মুখ দেখাতে পাবে শুভেন্দু? একজন সম্পূর্ণ পরাজিত বিতাড়িত মানুষ, একটা ক্ষয়ে যাওয়া আত্মা। বেঁচে থাকাটাই কি অর্থহীন এখন? উপায় একটা আছে, নিঃশর্তে নন্দিতার পাদপদ্মে আত্মসমর্পণ করা, পাথর হয়ে ঘাস হয়ে জীবনে বাকি কটা দিন কাটিয়ে দেওয়া। মাস দুয়েকের মধ্যে পিএফ ছাড়া বাকি টাকাটা হাতে এসে যাবে, মোটামুটি ৩.৫ লাখ। নন্দিতার কথা মতো একটা ব্যবসা ট্যাবসা নয় শুরু করে দিবে। তিন্নির বিয়ের জন্য অবশ্য রাখতে হবে কিছু টাকা। অকস্মাৎ থমকে দাঁড়ালো শুভেন্দু। কতক্ষণ হেঁটেছে? এ কোথায় এসে পড়েছে তারা? সামনে তো গঙ্গা, ওই তো কাশীমিত্তিরের ঘাট। চমকে পাশে তাকালো শুভেন্দু। নির্মলও কেমন অবাক মুখে স্থির। নির্মলও তাকালো শুভেন্দুর দিকে। হঠাৎই স্থান কাল পাত্র ভুলে অট্ট হাসিতে ফেটে পড়েছে। হাসতে হাসতে বলল, মনে পড়ে কবে প্রথম এখানে এসেছিলাম? শুভেন্দু মাথা নাড়ল। হ্যাঁ, দুজনেই একটা পত্রিকায় কবিতা পাঠিয়েছিলাম, দুজনেরটাই অমনোনীত হয়েছিল। মনের দুঃখে কফি হাউস থেকে হাঁটতে হাঁটতে, লং 33 ইয়ার্স এগো। কি একটা গান আছে না, প্রতিটি লাইনের শেষে লং লং এগো? এই জন্য ঠিক তেমনই, তাই না? শুভেন্দু করুণ হাসল। ডাজ ইট মিন এনিথিং সাহেব? কোনটা? এই আমাদের এখানে এসে পড়াটা? মনে হচ্ছে না একটা ইনার ফোর্স আমাদের ড্রাইভ করে নিয়ে এলো? শুভেন্দু ফ্যাল ফ্যাল চোখে তাকালো। মনে আছে সেদিনই গঙ্গার ধারে বসে আমরা কি ঠিক করেছিলাম? মনে আছে শুভেন্দুর। নদীর পাড়ে বসে তারা কোরাসে গিয়েছিল, উই শ্যাল ওভারকাম। কি অসম্ভব শক্তি পেয়েছিল সেদিন। রাতে বাড়ি ফিরেই আবার কবিতা লিখতে বসেছিল। কিন্তু সেই শুভেন্দু আর এই শুভেন্দু কি এক মানুষ? মলিন স্বরে শুভেন্দু বলল, মনে রাখা মানে তো শুধু কষ্ট পাওয়া। তা কেন? আমাদের এখানে আসাটাই বলে দিচ্ছে আবার আমাদের নতুন করে শুরু করতে হবে। কি শুরু করব? আমরা নতুন গ্রুপ ফর্ম করব, শুধু দুজন মিলে। আমি লিখব, তুমি অ্যাক্টিং করবে। আমি লাইট ফেলবো, তুমি ড্রপ টানবে। ডোন্ট বি প্যাসিমিস্ট ম্যান। নির্মল পিঠ চাপড়ালো শুভেন্দুর। এত বছরে কি আমরা কিচ্ছু শিখিনি? ৮-১০টা ইয়াং ব্লাডকে আমরা দলে টানতে পারবো না? আমি শিওর বিশ্বজিৎ আর সুকান্ত আমাদের সঙ্গে চলে আসবে। আজ সামনাসামনি ওরা বাসবেন্দ্রকে ডিফাই করতে পারেনি, বাট অ্যাট হার্ট ওরা আমাদের সঙ্গেই আছে। ইনফ্যাক্ট পরশু আমরা বিশ্বজিতের সঙ্গে কথাও হচ্ছিল। আমার ইনটিউশন বলছে বিশাখাও আসবে। গ্রুপ শুরু করতে ৫ জনই যথেষ্ট। সমিতির যখন গোড়াপত্তন হলো তখন আমরা কজন ছিলাম সাহেব? বয়সটা তখন ২২ বছর কম ছিল নির্মল। মাঝে শরীরের কোটি কোটি সেল নষ্ট হয়ে গেছে। ওতে কিচ্ছু আসে যায় না। ৫৩-৫৫ বছর বয়সটা নতুন লাইফ শুরু করার জন্য এমন কিছু লেট নয়। শুভেন্দু চুপ করে গেল। পায়ে পায়ে গঙ্গার পাড়টিতে এসেছে। কাশীমিত্তিরের ঘাট একটুখানি দূরে। এই জায়গাটা বেশ নির্জন। কাঠের গুঁড়ি পড়ে আছে একটা। শুভেন্দু গুঁড়িটায় বসল। নির্মল পাশে এসে বসেছে। সিগারেট ধরালো।
শুভেন্দুকেও দিল। গলা ঝেড়ে বলল, তোমার অনুবাদে কাজ কদ্দূর? গোটা চারেক সিন বাকি, শোনাও একদিন। শুভেন্দু হালকাভাবে নির্মলের হাতে চাপ দিল। সে আর হয় না, বাদ দাও। কেন হয় না সাহেব? আমাকে এবার শান্ত নিরুদ্বিগ্ন অবসর জীবনযাপন করতে দাও। সোনালী করমর্দনের কাহিনী এই সবে গত সপ্তাহে নির্মলকে খোলসা করে বলেছে শুভেন্দু। তথাপি শুভেন্দুর কথাটাকে নির্মল গ্রাহ্যই করল না। বলল, সে তুমি পারবেই না। পারতেই হবে। নন্দিতাকে তো সুখী করতে পারলাম না, এবার অন্তত একটু স্বস্তি দিই। কেন তো ভেঙে পড়ছো বলো তো? বুঝতে পারছো না তোমার এখনো অনেক কিছু দেওয়ার আছে, করার আছে। কথায় বলে লাইফ বিগিনস অ্যাট 40, তার মানে তুমি এখনো কৈশোর পেরোনি। তুমি দেখে একদম আমার তিন্নির মতো কথা বলছো। স্বাভাবিক, আমার মনের বয়স এখনো যে তিন্নির বয়সের থেকে কম। নির্মল হাসছে। হাসতে হাসতেই শুভেন্দুর পিঠে হাত রাখলো আবার। কি সাহেব, আমরা তাহলে নতুন দল গড়ছি? শুভেন্দু হ্যাঁ না কিছুই বলল না। থেকে থেকে বুকের মধ্যে রক্তের কল্লোল জাগছে। আবার হঠাৎই কেঁপে কেঁপে উঠছে হাঁটু। নদীর ওপারটায় আলো, এপারেও মাঝখানে তরল আধার। ভাটা চলছে, ঠেলে ঠেলে উজান স্রোতে নৌকো বাইছে এক মাঝি। আলো ঝলমল একটা লঞ্চ চলে গেল, ঢেউয়ে নৌকা টলমল। সিলুয়েট নৌকা আবার এগোচ্ছে, ধীরে ধীরে, দুলতে দুলতে। শুভেন্দু দোদুল্যমান নৌকোটাকে দেখছিল নিষ্পলক চোখে। ভর দুপুরে তন্নিষ্ঠাকে দেখে অবাক হয়ে গেল কোয়েল। কিরে, তুই হঠাৎ? তন্নিষ্ঠার ঠোঁটে টিপে হাসল। তোর অফিস দেখতে এলাম। খুব ভালো করেছিস, আয় বস। কোয়েল খোলা স্টেপ কাট চুল ঝাঁকালো, আঙ্গুল তুলে বলল, 1 সেকেন্ড। হাতুড়লা বেটে ঘুরন চেয়ারে 45 ডিগ্রি পাক খেল কোয়েল। সামনে রাখা কম্পিউটারে কি টিপছে টকাটক, দৃষ্টি স্থির পর্দায়, থামছে মাঝে মাঝে। ঝটাঝট প্রিন্ট আউট বেরোচ্ছে, আলগা চোখ বুলিয়ে কাগজগুলো জড়ো করছে টেবিলের একপাশে। গদিয়াটা হাতলবিহীন চেয়ারে বসতে বসতে তন্নিষ্ঠা অফিসটাকে দেখে নিল একবার। ছোট, তবে ভারী ছিমছাম সাজানো অফিস। দেওয়াল মেঝে সব একেবারে ঝকঝকে তকতকে, কোথাও এতটুকু ধূলিকণার চিহ্ন মাত্র নেই। খোলা জায়গায় পরপর বিন্যস্ত টেবিলের জন্য 15 কর্মী, বেশিরভাগই তরুণ তরুণী, কাজ করছে অখণ্ড মনোযোগে। কোলের মতো আরও কয়েকজনের টেবিলে কম্পিউটার, সেখানেও চলছে শব্দ সংখ্যা আর অক্ষরের খেলা। প্রান্তে প্লাইউড ঘেরা ঘরও আছে 2-3টে। একটা ঘর থেকে সবুজ বুশশার্ট পরা এক মধ্যবয়সী লোক ব্যস্ত সমস্ত মুখে বেরিয়ে এলো। একটা টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। একরাশ প্রিন্ট আউট হাতে আবার ঘরে ঢুকে গেল। গোটা অফিসে চড়া এসি চলছে, বেজায় ঠান্ডা। কে বলবে বাইরে এখন প্রখর বৈশাখ। প্রিন্ট আউটের স্তূপ পেপার ওয়েটে চাপা দিয়ে তনিষ্ঠার দিকে ফিরেছে কোয়েল। বল, কি খবর? প্রাইভেট অফিসের কর্মব্যস্ত রূপ দেখে অস্বস্তি হচ্ছিল তন্নিষ্ঠার। বলল, তোকে ডিস্টার্ব করলাম না তো? আরে দূর। টেবিলে রাখা পেন্সিল তুলে কোয়েল হালকা ঠুকছে। কেমন দেখছিস আমাদের অফিস? A1। 2 আঙ্গুলে মুদ্রা করল তন্নিষ্ঠা। খাটায়ও খুব, কোনোদিন 7টা-8টার আগে বাড়ি ফিরতে পারি না। বলতে বলতে চোখ ছোট করল কোয়েল। তুই সত্যি সত্যি আমার অফিস দেখতে এসেছিস? তনিষ্ঠা হাসি হাসি মুখে বলল, কলেজ সার্ভিস কমিশনের অফিসে এসেছিলাম, ভাবলাম সামনেই তোর অফিস, একবার ঢু মেরে যাই। কোয়েল 1 সেকেন্ড থমকালো, পর মুহূর্তে চোখ গোল গোল। ও হ্যাঁ, আজ তো তোদের স্লেট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, পেয়ে গেছিস? তন্নিষ্ঠা চোখ বন্ধ করে ঘাড় নাড়ল। লেগে গেছে। কংগ্রেস। হাত বাড়িয়ে দিল কোয়েল। তন্নিষ্ঠা হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হোয়াট এ গ্রেট নিউজ, একটা ট্রিট দে। আরে দাঁড়া, সবে তো রিটার্ন গেল, এরপর ইন্টারভিউ আছে, তাতেও তো ছেড়ে যেতে পারি। কখনো না, বড় গাঁটটা যখন পেরিয়েছিস তখন ওটাও উতরে যাবি। কবে ইন্টারভিউ?
সেটা জানতেই তো এসেছিলাম। ব্যাগ, কেউ কিছু বলতেই পারে না। কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস, কেউ উত্তরই দেয় না। তবে মনে হয় পুজোর আগে ইন্টারভিউ বোর্ড বসবে। তুই চাকরিটা পেলে আমাদের ব্যাচের 7 জন কলেজে যাবে। আমাদের ব্যাচটা কিরকম ভালো ছিল বল? তনিষ্ঠা সামান্য সংকুচিত বোধ করল। কোয়েল 6 নম্বরের জন্য 55% পায়নি। বেচারা কোনোদিন স্লেট পরীক্ষায় বসার চান্স পাবে না। কোয়েল জিজ্ঞাসা করল, আখের কি হলো রে? বুঝতে পারছি না। ফোন করিসনি? ভেবেছিলাম করব, তারপর যদি এবার ওর না হয়ে থাকে। বেচারার লাকটাই খারাপ। গতবার পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ল। দিন 15 আগে একদিন দেখা হয়েছিল। বলল এবার স্লেট না পেলে স্কুল সার্ভিস কমিশনে বসে যাবে। কিন্তু ওর মতো একাডেমিক মাইন্ডেড মেয়ের কলেজটাই বেশি সুট করতো। এমফিল করে নিত, রিসার্চে জয়েন করতো। তাছাড়া ওরা হাজব্যান্ড ওয়াইফ সেম প্রফেশনেও থাকতে পারতো। হাজব্যান্ড বলিস না, বল হচ্ছে হবে হাজব্যান্ড। ওই হলো। আলাপ চাইতে ছেদ পড়ল। একটা পিয়ন গোছের লোক এসেছে কোয়েলের কাছে। কোয়েল তাকে প্রিন্ট আউটগুলো গুছিয়ে দিল। টেবিলে কফি দিয়ে যাচ্ছে আরেকটা লোক। কোয়েলের টেবিলেও এসেছে। 2টো কফি নিল কোয়েল। গরম প্লাস্টিক গ্লাস তনিষ্ঠাকে বাড়িয়ে দিয়ে বলল, নে, তুই তো কিছু খাওয়ালি না, আমি তোকে মিষ্টিমুখ করাই। কফিতে চুমুক দিতে দিতে তনিষ্ঠা বলল, তুই কিন্তু একেবারে যাচ্ছে তাই হয়ে গেছিস কোয়েল। মালায় বউ ভাতের দিন তোরা কথা দিলি আমাদের বাড়ি আসবি, খাওয়া দাওয়া করবি, একসঙ্গে ডে স্পেন্ড করবি। হয়ে ওঠে না রে। সারা সপ্তাহ গাধার খাটুনি, একটা মাত্র ছুটির দিন, বাড়িতে এত কাজ থাকে। শেখর আর নড়তে চায় না। কাজ না বাহানা। বিয়ের পর শেখর বাড়ি থেকে আলাদা হয়ে গেছে। আপনি কুপনির সংসারে কি এত কাজ থাকে? কোয়েল বলল, রাগ করিস না, এবার একদিন ঠিক চলে যাব। মাসিমা মেসুমশাই কেমন আছে রে? ওই একরকম। বাবার তো অফিস থেকে গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেল। সে কি, কবে? এই তো জুনেই বাবার লাস্ট। কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে কোম্পানি খালাস। কোয়েল 1 সেকেন্ড কি যেন ভাবল, বলল, তোর মা সার্ভিস করেন না? উত্তর দেওয়ার আগেই আবার আলের চারটায় ছন্দপতন। পিয়ন গোছের লোকটা ফের এসেছে। শর্মা সাহেব আপনাকে ডাকছেন। কোয়েল ব্যস্ত। আমি একটু আসছি রে, বস কলিং। কোয়েল উঠে দাঁড়িয়েছে। তনিষ্ঠা বলল, তোর অফিস থেকে একটা ফোন করা যাবে? চোখ টিপল কোয়েল। সোনককে? হ্যাঁ রে, সকাল থেকে 3বার ওকে ট্রাই করেছি, খালি এঙ্গেজড। সুখবরটা ওকে জানিয়ে দিই। কর, কিন্তু বেশিক্ষণ না। টেলিফোন তনিষ্ঠাকে এগিয়ে দিয়ে কোয়েল প্রায় ছুট লাগালো। বান্ধবীর রাধা ভাবে আপন মনে হাসল তনিষ্ঠা। প্রাইভেট কোম্পানির চাকরিতে বড় জাতা। উফ, কলেজটা যদি লেগে যায়। খুশি খুশি মুখে টেলিফোনে বোতাম টিপল তনিষ্ঠা। যাক, রিং হচ্ছে। ওপারে সোনকেরই গলা। রায়চৌধুরী হিয়ার। তনিষ্ঠার গলা খাদে। আমি বলছি। ও তনিষ্ঠা, হোয়াট এ কোইন্সিডেন্স। আমি তোমার কথাই ভাবছিলাম। হয়তো এক্ষুনি তোমায় ফোন করতাম। কেন? সুখবর আছে। আমার একটা ইন্টারভিউ এসেছে দিল্লি থেকে। তাই? কোথায়? মিলার ইন্ডিয়া। কসমেটিক্স জগতে যাদের ভুবনজোড়া নাম। যাদের নাইটিঙ্গেল পারফিউম? হতে পারে। ওরা তো ওইসবই ম্যানুফ্যাকচার করে। তোমাদের যত রকম লিপস্টিক, নেল পালিশ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কবে ইন্টারভিউ? কামিং ফ্রাইডে। আমি পরশু রাজধানী করব। ওরা রাজধানী একটু টায়ারে ফেয়ার দিচ্ছে। তুমি আমার হয়ে একটু প্রে করবে তো? করব। তনিষ্ঠা নরম করে বলল। 1 সেকেন্ড থেমে থেমে স্বরে উচ্ছ্বাস আনল। একটু। আবারও একটা সুখবর আছে। আমি স্লেটের রিটার্নে পাশ করেছি। তাই নাকি? বাহ। এই জানো, এরা কিন্তু আমায় খুব বড় পোস্টের জন্য ডেকেছে, ডেপুটি চিফ। খোঁজ খবর করে যা জানলাম, পে অ্যারাউন্ড 3.6++। যদি চান্সটা লেগে যায়, কত বড় হাইক হবে ভাবতে পারো? তনিষ্ঠা ছোট্ট করে বলল, সে তো বটেই। ভেবেছিলাম আজ সন্ধেবেলা তোমাদের ওখানে যাব, হচ্ছে না। এক্ষুনি আমায় হাইড্রোড ছুটতে হবে
প্ল্যান্টে। আমার চেনা এক ট্রাভেল এজেন্টের কাছেও যেতে হবে। পরশুর টিকিট তো, তেমন হলে অবশ্য ফ্লাইট ধরে নেব। ও, এখন রাখি কেমন? সুইট ড্রিম। টেলিফোন রেখে দিয়ে কয়েক সেকেন্ড কোয়েলের কম্পিউটারের দিকে তাকিয়ে রইল তন্নিষ্ঠা, আত্মমগ্ন চোখে। খবরটা তো আনন্দেরই, তবু তেমন উৎফুল্ল হতে পারছে না কেন? সৌনকটা যেন কি? তন্নিষ্ঠা সুসংবাদটা শুনলই না ভালো করে। কোয়েল হাঁপাতে হাঁপাতে আসছে। এই তনু, কিছু মনে করিস না প্লিজ, আমায় এখন একটু বসের ঘরে থাকতে হচ্ছে। বেশিক্ষণ লাগবে না, ০.৫ ঘন্টা মতো। তুই বসবি? না রে, চলি আজ। তনিষ্ঠা দাঁড়িয়ে পড়ল। আসিস কিন্তু একদিন, শেখরকে নিয়ে। বাইরে সেন্ট্রাল এভিনিউ ঝাঝা রোদ্দুরে পুড়ছে। মাঝে কটা দিন বেশ ছিল। দিনভর গরমের পর সন্ধেবেলা কালবৈশাখী আসছিল রোজ। ৭-৮ দিন হলো মেঘেরা পুরোপুরি উবে গেছে। রাত ৯টার আগে সিমেন্টের দেওয়াল পর্যন্ত শীতল হয় না। একটাই বাঁচোয়া, গরমটা এখনো শুকনো, ঘাম প্যাচপ্যাচে নয়। পথে বেরিয়ে কোনো দিকে তাকালো না তন্নিষ্ঠা, সোজা পাতালে নামল। মেট্রো রেলে সেন্ট্রাল স্টেশনে। এখান থেকেই মেট্রোতে তার সুবিধে। টালিগঞ্জে নেমে অটোফটো কিছু একটা ধরে রানীকুঠি। দুপুরের ট্রেনে তেমন একটা ভিড় নেই। চাঁদনি চকে বসার জায়গা পেয়ে গেল তন্নিষ্ঠা। পাতালেও এখন বেজায় গরম, তবু বসাটুকুই যা শান্তি। ব্যাগ থেকে রুমাল বার করে ঘাড় গলা মুছল। এলোমেলো এদিক ওদিক চোখ বোলাচ্ছে। হঠাৎই দূরে চেনা মুখ। বাষ্পেন্দ্র কাকু না? বাষ্পেন্দ্র হাত নেড়ে নেড়ে এক ফ্রেঞ্চ চকাট দাড়ির সঙ্গে গল্প করছে। ওই মুখটাও যেন তন্নিষ্ঠার হালকা চেনা। মনে পড়েছে টিভিতে দেখা মুখ। বাষ্পেন্দ্রর সঙ্গে একবার চোখাচোখি হলো তন্নিষ্ঠার। আলতো হাত নেড়েই চোখ সরিয়ে নিয়েছে বাষ্পেন্দ্র। এসপ্ল্যানেডে লোক উঠেছে কিছু। পার্ক স্ট্রিট ময়দানের কামরায় হালকা ভিড় ভিড় ভাব। বাষ্পেন্দ্র তনিষ্ঠার চোখের আড়ালে। তনিষ্ঠা বসে আছে স্থির, মাঝে মাঝে ঘড়ি দেখছে। ঘোষিকার যান্ত্রিক স্বর পীড়া দিচ্ছে কানে। কেন যে এরা স্পিকারটা সারায় না? কালীঘাট স্টেশনে অনেক লোক নামল। বাষ্পেন্দ্র এই গেটের দিকে এগিয়ে এসেছে। নামার পূর্ব মুহূর্তে তনিষ্ঠাকে বলল, এই তিন্নি, তোর বাবাকে একবার ফোন করতে বলিস তো, বাড়িতে। তনিষ্ঠা ঘাড় নাড়ার আগেই বাষ্পেন্দ্র প্ল্যাটফর্মে। ট্রেনের দরজা বন্ধ। তনিষ্ঠার একটু অদ্ভুত লাগলো। এতক্ষণ বাষ্পেন্দ্র কাকু মাত্র ৮-১০ হাত দূরে দাঁড়িয়েছিল। স্বচ্ছন্দে আগেই বলতে পারত। নাটকের লোকেরা কি নাটকে কায়দা ছাড়া কথা বলতে পারে না? বাড়ি ফিরে তনিষ্ঠা ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলল ডোরবেলের আওয়াজে। কমলা এসেছে। বাসন কুসন মাজবে, রাতের খানাও বানিয়ে ফেলবে এখন। বসার ঘরে এসে টিভি চালিয়ে দিল তন্নিষ্ঠা। সিনেমা, হিন্দি। তবু চোখ থেকে ঘুম ছাড়ছে না, ঘন ঘন হাই উঠছে। গলা উঠালো, কমলা দি, ১ কাপ চা খাওয়াবে? দি। খাবার খাবে কিছু? না, ভাল লাগছে না। চা খেয়ে একটু মুছে আলস্য কাটল। সিনেমাটাও জমে উঠেছে বেশ। পুরনো দিনের ছবি, রোমান্টিক। গানগুলো ভারী সুরেলা। দেখতে দেখতে ক্রমে তন্ময় হয়ে পড়েছিল তন্নিষ্ঠা। নন্দিতা ফিরল ৭টা নাগাদ। ২ হাত ভর্তি প্যাকেট, ২ চোখে খুশির ঝিলিক। ১ প্যাকেট ডাইনিং টেবিলে রাখতে রাখতে বলল, তিন্নি, তোর জন্য চিকেন পাকোড়া এনেছি, আয় গরম গরম খেয়ে নে। ছবিটা ছেড়ে নড়তে ইচ্ছে করছিল না তন্নিষ্ঠার, তবু উঠে এলো। একটা চিকেন পাকোড়া মুখে ফেলে বলল, এটি কি আমার প্রাইস? শুধু তোমার নয়, সৌনকেরও প্রাইস। ধরে নাও তুমি সৌনকের হয়েও খাচ্ছ। আমারটা তো বুঝলাম, সৌনকের কি জন্য? সৌনক তোকে রিং করেনি? বিথিকাদি তো আমার অফিসে টেলিফোন করে বলল, খুব ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ পেয়েছে সৌনক। ও, এই কথা। তন্নিষ্ঠা বিচিত্র মুখভঙ্গি করল। বিদ্রুপ নয়, উপেক্ষাও নয়, মজাও নয়, অথচ সব কিছু মেশানো। হেসেই বলল, তাও তো চাকরিটা এখনো পাইনি। সে তো তুমিও পাওনি। তোমার জন্য যদি আনন্দ হয়, ওর জন্য কেন হবে না? তনিষ্ঠা মাথা দোলালো। এই চুক্তি জজে মানে বটে।
অন্যদিন এই গরমে নন্দিতা বাড়ি ফিরে স্নানে ঢুকে যায়। আজ সেদিকে গেলই না। মেয়ে চিকেন পাকোড়া ভক্ষণ শেষ হতে না হতেই তাকে টেনে নিয়ে এসেছে ঘরে। বিছানায় পড়ে থাকা প্যাকেটে দুটোর দিকে আঙ্গুল দেখালো। খোল, দেখ পছন্দ হয় কিনা। কি আছে ওতে? শাড়ি, একটা কাঞ্জিবরম, একটা ওলাই কালাম। প্যাকেট খুলে প্রায় চোখ ধাঁধিয়ে গেছে তন্নিষ্ঠার। ওয়াল কালামটা ময়ূরকণ্ঠী, কাঞ্জিবরম টিয়া রং, কি অপূর্ব। তন্নিষ্ঠা আহ্লাদি গলায় বলল, এত দামি শাড়ি হঠাৎ কিনতে গেল কেন মা? তোমার কি পয়সা কামড়ায়? অফিসে সুষমাদের সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউসের কার্ড করিয়ে দিয়েছে একটা। পোস্ট ডেটেড চেক দিতে হয়েছে, 12 মাসের। গায়ে লাগবে না? বিয়ের শাড়ি এখন থেকে স্টক করতে হবে, বোঝো না? সে তো তুমি আগেই অনেকগুলো কিনেছিলে। আরও নয় দুটো হলো। বড়লোকের ঘরে যাবে, ওরা যেন মনে কোনো খেদ না রাখে। এমনি তো মানুষই বলছিল বিথিকাদি নাকি তোকে ঢেলে দিচ্ছেন। গয়না, শাড়ি, একটা মাত্র ছেলের বউ। মানুষই বলছিল তোকে নাকি হীরের সেটও দেবে বিথিকাদি। মানুষই নন্দিতার স্কুল জীবনের বন্ধু, এখন এক নামী ডাক্তারি গৃহিণী। সৌনক তন্নিষ্ঠার সন্ধানটাই মানুষই করে দিয়েছে। বিথিকার সঙ্গেও তার ঘনিষ্ঠ পরিচয়। একসঙ্গে নানা রকম সমাজসেবামূলক কাজ করার সূত্রে অনবরত বিয়ের প্রসঙ্গ আজ ভালো লাগছিল না তন্নিষ্ঠার। তবু বলল, তুমি কি ওদের সঙ্গে পাল্লা দিতে চাইছো মা? সে ক্ষমতা আমার কোথায়? নন্দিতা ফোঁস করে শ্বাস ফেলল। তাও তোর বাবা যদি একটু অন্যরকম মানুষ হতো। এখন তো আমার মাথায় দুশ্চিন্তা ঢুকে গেছে, কি করে বিয়েটা তুলব। মার উপর মায়া হচ্ছিল তন্নিষ্ঠার, বাবার উপরও। দুটো সম্পূর্ণ পৃথক মেরুর মানুষ কেন যে তাকে একসঙ্গে ভাবায়। দুটো মেরুই কি তার মনের কুঠুরিতে বাসা বেঁধে আছে? ঈষৎ ভারাক্রান্ত বুকে তনিষ্ঠা আবার সোফায় এসে বসল। রিমোট হাতে পুটপুট টিভির চ্যানেল ঘোরাচ্ছে। কোনো প্রোগ্রামই পছন্দ হচ্ছে না। বন্ধ করলো টিভি। একটা ম্যাগাজিন খুলে পাতা উল্টাতে শুরু করলো। ফোন বেজে উঠেছে। নন্দিতা বাথরুমে ঢুকছিল, তাড়াতাড়ি এসে রিসিভার তুলল। একটা দুটো কথা বলেই ডাকছে, তিন্নি তোর ফোন। কে? কোয়েল। কোয়েল? তনিষ্ঠা আশ্চর্য হলো। ফোন তুলে কোয়েলের দুপুরে বিস্ময়টা ফিরিয়ে দিল কোয়েলকে। কিরে, তুই হঠাৎ? শেখর তোকে কি বলবে? কিরে, শোনি না। শেখর ফোন নিয়েছে। আই তনু, তোর বাবার কেসটা শুনলাম। বাবার কি কেস? ওই যে চাকরি থেকে। ও হ্যাঁ, বাবাকেও রিটায়ার করে দিয়েছে। আমি বলছিলাম মেসোমশাই কীরকম টাকা পয়সা পাচ্ছেন রে? কেন বলতো? তনিষ্ঠার কিছুই মাথায় ঢুকছিল না। না, উনি টাকাটা নিশ্চয়ই কোথাও না কোথাও রাখবেন। আই মিন ডিপোজিট করবেন। হয়তো করবে। তো যদি করেনি, আমাদের কথা ভাবতে পারিস। মানে আমাদের কোম্পানির কথা। জানিসই তো আমরা খুব সিকিউরড অর্গানাইজেশন। রেট অফ ইন্টারেস্টও খুব ভালো, 13% ওপর। প্লাস আমার থ্রু দিয়ে ইনভেস্ট করলে একটা অ্যাডভান্টেজ আছে। এজেন্টের কমিশনের 50% আমি মেসোমশাইকে দিয়ে দিতে পারবো। ইনসেন্টিভ আর কি। তন্নিষ্ঠা বাক্য স্ফূর্তি হচ্ছিল না। কি ধান্দাবাজ ছেলে রে! তার বাবা তরতাজা প্রাণবন্ত একটা মানুষ, মাত্র 53 বছর বয়সে চাকরির থেকে হুট আউট হয়ে গেল। তাই নিয়ে শেখরে বিন্দুমাত্র সমবেদনা নেই। প্রথমে চিন্তাই হচ্ছে ওই টাকাটা থেকে কিভাবে 2 পয়সা রোজগার করে নেওয়া যায়। কয়েক লাখ টাকা ডিপোজিট দেখিয়ে কোম্পানি তো বাহবা কুড়াবে। একে কি প্র্যাকটিক্যাল হওয়া বলে? শেখর ও প্রান্তে ছটফট করছে। কিরে, চুপ করে গেলে কেন? তনিষ্ঠা নীরস স্বরে বলল, আমি কি বলবো, ওসব বাবা জানে। আমি কি গিয়ে মেসোমশাইয়ের সঙ্গে কথা বলবো? সে তোর ব্যাপার, তুই বোঝ। হুম, তাহলে তো তোর ওখানে একদিন যেতে হয়। সারাদিন চুটিয়ে আড্ডা মারা যাবে। মেসোমশাইয়ের সঙ্গে কাজের কথাটাও সেরে ফেলবো। তুই মেসোমশাইকে একটু বলে রাখিস কিন্তু। হুম। কবে যাব? এই রোববার? তনিষ্ঠা গলা আরো শুকনো করে বলল, আসতে পারিস। বাবার সঙ্গে দেখা হবে কিনা বলতে পারছি না। বাবা রোববার সারাদিনই গ্রুপে থাকে। তাহলে কোনো একদিন অফিস ফেরতা একটু রাতের দিকে। কদিন পরে আসিস।
তনিষ্ঠা প্রাণপণ চেষ্টায় গলায় ঝাঁজটা চেপে রেখে বলল, বাবাকে অন্তত রিটায়ারটা করতে দে। ওকে, অলরাইট, দেখিস অন্য কাউকে যেন আবার। আমরা কিন্তু রিয়েলি খুব সিকিউর কোম্পানি, মাথায় রাখিস। ছাড়ছি, হ্যাঁ। ফোনটা কেটে যাওয়ার পর চোরা বিবমিশা জাগছিল তন্নিষ্ঠার। ওই ঘ্যানঘ্যানেপনাটাই কি সাফল্যের চাবিকাঠি? একেই কি জান লড়িয়ে দেওয়া বলে? এত আবেগহীন হয়ে, অন্যের মনোকষ্টকে উপলব্ধি না করে কোথায় পৌঁছতে চায় মানুষ? কি পেতে চায়? তনিষ্ঠা আবার নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। এই মুহূর্তে তার মনেই পড়ে না আজ সকালটা ভারী সুন্দর হয়েছিল। এক একটা দিন যে কতভাবে রং বদলায়। একটা তন্নতন্ন ভাব ঘোর এসেছিল। তার মধ্যেই মার গলা শুনতে পেল তন্নিষ্ঠা। খেতে ডাকছে। উঠল, যন্ত্রমানবীর মতো এসে বসল টেবিলে। শুভেন্দুও এসে গেছে, সেও খাচ্ছে, মাথা নিচু করে নীরবে। নন্দিতাই টুকটাক কথা বলছিল। পাতে খাবার তুলে দিচ্ছে। কেউ আর কিছু নেবে কিনা জিজ্ঞাসা করল। বাজার থেকে কাল ছোট চিংড়ি আনতে বলল শুভেন্দুকে। অফিস যাওয়ার আগে কাল লাউ চিংড়ি করবে। কমলার রুটি করা নিয়েও রুটিন মাফিক বিরূপ মন্তব্য করল কিছু। শুভেন্দু খেয়ে উঠে চলে গেছে। তখনও চলছে খুচখাচ কথা। মাঝে মাঝে হু হ্যাঁ করছিল তন্নিষ্ঠা। শুনেও শুনছিল না। খাওয়া দাওয়ার পর টিভি চালিয়েছে নন্দিতা। অভ্যাস মতো টুকুন পাশে বসেছিল তন্নিষ্ঠা, রঙিন পর্দায় শূন্য দৃষ্টি রেখে। খানিক পর উঠে চলে গেল। ঘরে ঢুকতে গিয়ে চোখ পড়েছে ব্যালকনিতে। শুভেন্দু চেয়ার টেনে বসে সিগারেট খাচ্ছে। কি মনে করে তন্নিষ্ঠা ব্যালকনিতে এলো, শুভেন্দুকে বলল, তুমি আজকাল একটু বেশি সিগারেট খাচ্ছ বাবা। শুভেন্দু যেন অন্য গ্রহে ছিল, ধর্মর করে মর্তে ফিরল। আমি? কই না তো। তুমি এই সময় সিগারেট খাও না বাবা, আমি অন্তত দেখিনি। আজ ইচ্ছে করছে। ও, দুপুরে কখন বেরোলে আজ? ওই তো 12টা 12:30 পর। অফিস যাওনি? গেছি, থাকেনি বেশিক্ষণ। ব্যালকনিতে হেলান দিয়ে শুভেন্দুর সামনে দাঁড়ালো তন্নিষ্ঠা। একটু একটু হাওয়া দিচ্ছে এখন, নরম বাতাস। চোখ বুজে তন্নিষ্ঠা বাতাসটাকে মাখছিল। হঠাৎ চোখ খুলে বলল, বাবা জানো, আজ বাসবেন্দ্র কাকুর সঙ্গে দেখা হয়েছিল। শুভেন্দুর জন্য চমকে উঠল। কখন? কোথায়? মেট্রো রেলে। বাসবেন্দ্র কাকু যা একটা কাণ্ড করল না। সারাক্ষণ কাছে দাঁড়িয়ে রইল, তখন কিছু বলল না। ট্রেন থেকে নামছে, দরজা বন্ধ হচ্ছে, তখন হঠাৎ। তন্নিষ্ঠা বাসবেন্দ্র গলা নকল করল। আই তিন্নি, তোর বাবাকে একবার ফোন করতে বলিস তো, বাড়িতে। সঙ্গে বাসবেন্দ্র কাকুর একজন কোয়াস্টার ছিল টিভির। তুমি কিন্তু ফোন করো, নইলে বাসবেন্দ্র কাকু ভাববে আমি তোমায় বলতে ভুলে গেছি। হুম। বাসবেন্দ্র কাকু কি রোজ রিহার্সালে আসে না? দেখা হয় না তোমার সঙ্গে? কয়েকদিন হয়নি। জ্বলন্ত সিগারেট খানা টোকা দিয়ে ছুঁড়ে ফেলল শুভেন্দু। একবার ঝুঁকে দেখল কোথায় পড়েছে। পুরো নেভেনি সিগারেট, আগুনের লাল আভা দেখা যাচ্ছে অন্ধকার মাখা ঘাসে। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে সামান্য গলা তুলে বলল, ও হ্যাঁ, তোকে বলা হয়নি, তুই বেরিয়ে যাওয়ার পর তোর একটা ফোন এসেছিল। কার ফোন? কি যেন নাম বলল একটা। হ্যাঁ হ্যাঁ, অভিমান্যু। হঠাৎই যেন বুকটা তীর তীর করে উঠল তন্নিষ্ঠার। বলল, কিছু বলেছে? খবরের কাগজে স্লেটের রেজাল্টটা বেরিয়েছে দেখে আমি বলে দিয়েছি তুই রিটার্নে পাশ করে গেছিস। এই চমকটাও আজ পাওনা ছিল। হলুদ রাধাচূড়া ফুলগুলোর দিকে তাকালো তন্নিষ্ঠা। গায়ে কাটা দিচ্ছে হঠাৎ, পদ্ম কাটা। কারখানায় ঢুকতেই খারাপ খবর। কাল বিকেলে আবার নাকি অমূল্যবাবু এসেছিল। অনেকক্ষণ ধরে গজগজ করে গেছে। সেন্টের গন্ধে আর নাকি টেকা যাচ্ছে না। সাত সকালেই অভিমান্যুর মেজাজটা তেতো হয়ে গেল। অমূল্য কুণ্ডু মনামি কেমিক্যালসের বাড়িওয়ালা। এমনিতে মানুষটা নিপাট ভদ্রলোক। সম্প্রতি রেলের চাকরি থেকে রিটায়ার করেছে। একসময় অভিমান্যুকে এই ব্যবসায় খুব উৎসাহ দিয়েছিল। তবে ইদানিং তার সুর একটু অন্যরকম। মাঝে মাঝে এসে গোবিন্দদের কাছে ও এক অভিযোগ জানিয়ে যাচ্ছে। অভিমান্যুর অনুপস্থিতি। একটু দোনামোনা করে আজ দোতলায় গেল অভিমান্যু।
মেসোমশাই, প্রবলেম কি হয়েছে? অমূল্য কুণ্ডু টিভি সিরিয়াল দেখছিল। উঠে এসে মাথা চুলকোতে চুলকোতে বলল, দেখো বাবা, ভুল বোঝো না। তোমার এই কারখানা নিয়ে আমি যে ঝঞ্ঝাটে পড়ে যাচ্ছি। কেন, অসুবিধে কি হলো? আমি তো কাজের সময় জানলা টানলা সব বন্ধ রাখি। আমার পারফিউমের গন্ধ তো আমার দোতলায় পৌঁছয় না। একদম পৌঁছনায় কি করে বলছো? তবে হ্যাঁ, আমরা সহ্য করেই নিই, যত অসুবিধেই হোক। তোমার মাসিমা বলে, ছেলেটা যখন এত উদ্যম নিয়ে কিছু একটা করছে, কিন্তু পাড়াপড়শিরা যে বড় অশান্তি শুরু করেছে বাবা। কিন্তু আমার কারখানা তো এখানে নতুন নয় মেসোমশাই, এই গন্ধ তো আগেও ছিল। তখন তুমি অল্প স্বল্প বানাতে, এখন তোমার কাজের ভলিউম বেড়েছে। এই তো পরশু পাশের বাড়ির রনেন বাবু রাস্তায় ধরে ঝুড়ি ঝুড়ি কথা শুনিয়ে দিল। তার ছেলের বউয়ের গন্ধে অ্যালার্জি, সেন্টের ঝাঁঝে নাকি হাঁপানি টান উঠছে। আশ্চর্য, দিনের পর দিন সামনে কাঁচা ড্রেন থেকে ভক ভক গন্ধ উঠে প্রায়শই কর্পোরেশনের লোক খুঁচিয়ে খুঁচিয়ে পাক তুলে রাস্তায় ছড়িয়ে রেখে যায়। সেসব দিব্যি হজম হয়ে যায়। অভিমান্যু সেন্টে যত অ্যালার্জি। অভিমান্যু বিনীতভাবেই বলল, কিন্তু করবোটা কি বলুন? কারখানাটা অন্য কোথাও নিয়ে গেলে হয় না? এই কোনো ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেস্টেটে? বললেই তো জায়গা পাওয়া যাবে না মেসোমশাই। একে ওকে ধরতে হবে, মোটা টাকা ঢালতে হবে। ঠিক আছে, কটা দিন সময় দিন। হ্যাঁ দেখো, বোঝোই তো, হেলথ গ্রাউন্ডে কেউ কমপ্লেন ঠুকে দিলে বিপদে পড়ে যাব। পাড়ার মধ্যে কারখানা। অভিমান্যু আর কথা না বাড়িয়ে নেমে এলো। নতুন একটা চিন্তা মাথায় ঢুকলো। অমূল্যবাবু যা শোনালো তা এক ধরনের নোটিশই। পাড়া প্রতিবেশী যদি সত্যিই না চায়, তাহলে তো ছাড়তেই হবে। কোথায় খুঁজবে ঘর? টালিগঞ্জে করুণাময়ীর দিকে সন্ধান করলে হয়তো। দেখা যাক কি করা যায়। অভিমান্যু আর কথা না বাড়িয়ে নেমে এলো। নতুন একটা চিন্তা ঢুকলো মাথায়। ভাবনাটাকে আপাতত মুলতবি রেখে কাজে মন বসানোর চেষ্টা করলো অভিমান্যু। মালতী আজ দেরিতে আসবে বলে গেছে, বাচ্চার অসুখ। গোবিন্দ একা একা পারফিউমের বাক্স বানাচ্ছে। অভিমান্যু ডাকলো তাকে। কি কি মাল লাগবে লিস্ট করেছিস? এই তো। গোবিন্দ পকেট থেকে কাগজ বার করে এগিয়ে দিল। আপনি একবার দেখে নিন অভিদা। তালিকায় চোখ বুলালো অভিমান্যু। বেনজিন, মাস্ক, কিটন, স্যান্টালুন, লিনালুন মোটামুটি ঠিকই আছে। পকেট থেকে পার্স বার করে গুনতে গুনতে প্রশ্ন করল, ইথাইল অ্যালকোহল কতটা আছে রে? 5 লিটারের একটু বেশি। আর ডিস্টিল ওয়াটার? আছে মোটামুটি, দিন 15 চলে যাবে। গুড, আমি তাহলে বেরোচ্ছি। মার্কেট হয়ে বাড়ি থেকে একেবারে টেকে ফেরব। ঢাউস কিডস ব্যাগ কাঁধে এখন বাসে ওঠা ভারী কঠিন। সবে 10:30 বাজে। যানবাহনের এখন বস্তা বোঝাই দশা। বেশ খানিকক্ষণ কসরতের পর কোনোরকমে একটা মিনি বাসের পাদানিতে নিজেকে প্রবেশ করাতে পারল অভিমান্যু। ঠেসাঠেসি গুতোগুতি হাঁসফাঁস করছে ভেতরটা। গরমে প্রায় সেদ্ধ হওয়ার জোগাড়। তার মধ্যেই অবিরাম গলা ফাটাচ্ছে ছোকরা কন্ডাক্টর। পেছনে এগোন, পেছনে বাড়ুন। তারাতলার মোড়ে 2-4টে লোক নেমেছে। ঠেলে ঠুলে অভিমান্যু ওপরে উঠলে একটু। এত চাপেও রসিকতা করার লোভ সামলাতে পারছে না। বলল, পেছন দিকে কি করে এগোনো যায় রে ভাই? অমনি কোত্থেকে আলগা টিপ্পনি। দেশ তো এখন পেছন দিকে এগোচ্ছে দাদা। কন্ডাক্টর ঠাট্টা ইয়ার্কির ধার ধারে না, টিয়ারি ভঙ্গিতে বলে চলেছে, কি হচ্ছে কি দাদা? গেটের সামনে গ্যাঞ্জাম করছেন কেন? যাব কোথায় রে ভাই? পিঁপড়ে গলার জায়গা আছে? জায়গা থাকা নয় ময়, জায়গা করে নিতে হয়। বটেই তো, বটেই তো। লড়াই করে করে এগোতেই সত্যি সত্যি সামনেটা দিব্যি ফাঁকা। পুরো একটা মানুষ এটে যেতে পারে। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আসছিল এই 4র্থ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেল শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।